প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন ভারতের পতাকা উড়েছিল লালকেল্লায়। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি খুব সহজে ফিরিয়ে দেয়নি আমাদের সে অধিকার। 1807 সালের পাইক বিদ্রোহ, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1930-এর অলিন্দ যুদ্ধ, 1944-এ আজাদ হিন্দ বাহিনীর স্বাধীন ভারতের পতাকা উত্তোলন, 1946-এর নৌ বিদ্রোহ ইত্যাদি নানা আন্দোলন ও সংগ্রামের পথ বেয়ে 1947 সালের 15ই অগাস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। অনেক রক্ত ঝরিয়ে, অনেক আত্মবলিদানের মধ্যে দিয়ে এসেছিল স্বাধীনতা। তার কিছুটা লেখা আছে ইতিহাসের পাতায়, আর অনেকটা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। আগুন ঝরানো দিনের সেই সব কিছু জানা, কিছু অজানা ঘটনাকে ইতিহাসের বন্ধ দরজার ওপার থেকে আপনাদের সামনে নিয়ে আসবার জন্যই আমাদের এই প্রয়াস, বন্ধ দ্বারের রুদ্ধ কথা। বন্ধ দ্বারের রুদ্ধ কথায় আজ আমাদের নিবেদন অলিন্দ যুদ্ধ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ইলিউশন স্টোরি বক্স, সহযোগিতায় প্রকাশ রায়। 8ই ডিসেম্বর 1930। ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় 12:15 বাজতেই লাইটার্সের মূল ফটকে এসে দাঁড়ালো একটা ট্যাক্সি। ট্যাক্সি থেকে নেমে এলো ইউরোপীয় পোশাক পরা 3 যুবক, বিনয়, বাদল, দীনেশ। বিনয়ের পকেটে একটা 5 চেম্বারের আইভর জনসন রিভলভার, বাদলের পকেটে দুটো 32 বোরের 6 ঘোড়া আমেরিকান রিভলভার, দীনেশের পকেটে .455 বোরের ওয়েবলি রিভলভার। এছাড়াও 3 জনের পকেটে ছিল পটাশিয়াম সাইনাইডের শিশি। রাইটার্স বিল্ডিং তখন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হওয়ায় সেখানে তখন সব উচ্চ পদস্থ অফিসারেরা বসেন। চারিদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা, অসংখ্য প্রহরী ঘোরাফেরা করছে রাইটার্সের চারদিকে। বিদেশি শিক্ষায় ও আদব কায়দায় অভ্যস্ত বাঙালি যুবকেরা রোজই আসেন রাইটার্সে বিভিন্ন কাজ নিয়ে। বিশেষ করে ICS পাশ করা দেশি সাহেবরা তো আসেনি। ট্যাক্সি ভাড়া মিটিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে 3 জনে ঢুকে গেলেন রাইটার্স বিল্ডিং এর ভেতরে। গেটে প্রহরারত পুলিশদের বিনয়, বাদল, দীনেশকে দেখে একটু সন্দেহ হলো না। সেন্ট্রিরা একজন আরেকজনকে দেখে বলল, দেখেছিস, দেখলেও গর্ব হয়। লালমুখ সাহেবদের থেকে আমাদের দেশীয় সাহেবরাই বা কম কিসে বল? যা বলেছিস ভাই, বোধহয় সদ্য বিলেত থেকে পাশ করে এলো, বুঝলি? একদম খাঁটি সাহেবের মতো লাগছে 3 জনকে। দাঁড়া দাঁড়া, একবার জিজ্ঞেস করে দেখি কোথায় যাবে। কিন্তু ওই সেন্ট্রি কিছু বুঝে উঠবার আগেই বিনয় বিদেশি উচ্চারণে বলে উঠল, Where's the room of Mr. Colonel? We have come here to shut down him. সেন্ট্রি বিনয়ের কথা এক বর্ণও বুঝতে পারল না, শুধু বলল, Yes sir, yes sir, I am at your service sir. বিনয়, বাদল, দীনেশ একটু মুচকি হেসে গট গট করে দোতলায় উঠে গেল। লাইটার্সের দোতলার বারান্দা, বিশাল লম্বা ও চওড়া বারান্দাটি পশ্চিম থেকে চলে গেছে পূর্ব দিকে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকে বেশ কিছুটা গিয়ে বারান্দার পশ্চিম প্রান্তের শেষে সিম্পসনের অফিস। বাংলার IG প্রিজেন্স নরম্যান সিম্পসন তখন রাইটার্স বিল্ডিং এর দোতলায় নিজের ঘরের চেয়ারে বসে একটা চিঠি লিখছেন। টেবিলের পাশে দাঁড়িয়ে সিম্পসনের আত্মসহায়ক জ্ঞানচন্দ্র গুহ ও হেড চাপলাসি ভাগল খান। সিঁড়ি দিয়ে উঠে সিম্পসনের ঘরের সামনে এসে দাঁড়ালেন বিনয়, বাদল, দীনেশ। দরজার বাইরে টুলের উপর বসে নিশ্চিন্ত মনে খৈনি ডলছে চাপলাসি ফাগু সিং। আর 5টা সাধারণ দিনের মতোই পরিবেশ রাইটার্স বিল্ডিং এর বারান্দায়। কোথাও কোনো উদ্বেগের লেশ মাত্র নেই। পরপর লালমুখ সাহেবদের ঘর, বাইরে থেকে অপেক্ষা সাক্ষাৎ প্রার্থীরা। কেবল বাঙালি কেরানিরা বেজার মুখে ভারী ফাইল নিয়ে দ্রুত পদে এঘর থেকে ও ঘরে যাতায়াত করছেন। কেতা দুরস্ত পোশাকে 3 যুবক সিম্পসনের ঘরের সামনে এসে দাঁড়ানোয় চাপলাসি ফাগু সিং সংগ্রামে উঠে দাঁড়ালো।
সাহেবের ঘরে কেউ এলে আগে তার নাম ধাম জানতে হয়, কেন এসেছে জানতে হয়, এটাই নিয়ম। সেই নিয়ম মাফিক ভাগু সিং আধা বাংলা আধা হিন্দিতে কারণ জিজ্ঞেস করলো। আসেন আসেন সাহেব, আপনারা কি সাহেবের সঙ্গে দেখা করিতে আসিয়াছেন? বাদল বলল, তা নয় তো কি, তোমার সঙ্গে খোঁজ গল্প করতে এসেছি। বাদলের কথায় একটু থতমত খেয়ে ফাগু সিং বলল, नहीं साहब, कभी कभी इधर उधर का आदमी आ जाते हैं ना, इसीलिए। लेकिन आप लोग तो जेंटलमैन আছেন। বিনয় অত্যন্ত নরম গলা জিজ্ঞেস করলো, সাহেব আছেন? হ্যাঁ হ্যাঁ, কেন থাকবে না, জরুর আছে, লেকিন এখন বিজি আছেন, আপনাদেরকে ওয়েট করতে হবে। দীনেশ বলল, ওয়েট তো করতে পারবো না ভাই, আমাদের মরবার তাড়া আছে। জি? এই সময় ফাগু সিং এর বকবক শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে হেড চাপরাশি ভাগল খান। ভাগল খান বলে, क्या रे फागू, काहे इतना चिल्ला रहा है तू? फागू बोले, ये साहब लोग बड़ा साहब के साथ भेंट करने आए हैं। भागल खान একবার তার অভিজ্ঞ চোখ দিয়ে বিনয় বাদল দীনেশকে দেখে নেয়, তারপর বলে, अपॉइंटमेंट है क्या साहब? नहीं है तो वो रजिस्टर में नाम और पता लिख दीजिए, मैं पीए साहब को खबर दे रहा हूं, जब तक अंदर से बुलावा आ ना जाए यहीं पे वेट कीजिए। বিনয় বাদল দীনেশ একবার পরস্পরের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলে। তারা ভাগল খানের চোখে সন্দেহ দেখেছে, তাই আর দেরি করা যায় না। এক ধাক্কায় ভাগল খান ও ফাগু সিংকে বারান্দায় শুয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকেন বিনয় বাদল দীনেশ। তারপর যা হলো তা আগামীর উজ্জ্বল ইতিহাস। কিন্তু সেই ইতিহাসে যাওয়ার আগে বিনয় বাদল দীনেশের সঙ্গে আরো একটু ভালো করে পরিচয় করে নেওয়া যাক। বিনয় জন্মেছিলেন 1908 সালের 11ই সেপ্টেম্বর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে। তার বাবা রেবতী মোহন বসু ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কিন্তু বিনয় হতে চেয়েছিলেন চিকিৎসক। তাই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করবার পর তিনি ভর্তি হন মিডফোর্ড মেডিকেল স্কুলে, বর্তমানে যার নাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এই সময় তিনি বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং যুগান্তর পার্টির সাথে যুক্ত হন। পরে তিনি যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর গড়ে তোলা বেঙ্গল ভলান্টিয়ার্সে। এইভাবেই একদিকে চলতে থাকে তার বৈপ্লবিক কর্মকাণ্ড, অন্যদিকে চলতে থাকে তার ডাক্তারির পড়াশোনা। দীনেশের জন্ম 1911 সালের 6ই ডিসেম্বর। তিনিও বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার যশোলং গ্রামে জন্মেছিলেন। তার বাবার নাম ছিল সতীশচন্দ্র গুপ্ত এবং মা ছিলেন বিনোদিনী দেবী। বিনয়ের মতো দীনেশও ছোটবেলা থেকেই ডাক্তার হতে চাইত। তার যখন 5 কি 6 বছর বয়স, তখন থেকে সে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত। গ্রামের লোকেরাও তাকে মজা করে ডাক্তারবাবু বলে ডেকে কারো হাতে ব্যথা কারো পায়ে ব্যথা বলে চিকিৎসা করতে বলতো। ছোট্ট দীনেশও গম্ভীরভাবে তাদের নানা রকম ওষুধ খেতে বলতো। বিনিময়ে ডাক্তারের ফিজ হিসেবে কারো বাগানের পেয়ারা কারো গাছের আম জুটে যেত। সেটাই ছিল আসল আকর্ষণ। স্কুল পার করে ঢাকা কলেজে পড়াশোনা করতে করতেই তিনি যোগ দেন বেঙ্গল ভলান্টিয়ার্স দলে। বাদলের আসল নাম ছিল সুধীর গুপ্ত। 1912 সালের ঢাকার বিক্রমপুর অঞ্চলের পূর্ব শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছেলেবেলায় যখন তিনি বিক্রমপুরের বানারীপাড়া স্কুলে পড়াশোনা করছিলেন, তখন থেকেই শিক্ষক নিকুঞ্জ সেনের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হন তিনি। নিকুঞ্জ সেন তার এই ছাত্রটির মধ্যে জমে থাকা বারুদ দেখতে পেয়েছিলেন, তাই তাকেও একসময় নিয়ে এলেন বেঙ্গল ভলান্টিয়ার্সে। এই বেঙ্গল ভলান্টিয়ার্সের জন্ম ইতিহাস কিন্তু একটু অদ্ভুত। 1928 সালে কলকাতায় কংগ্রেসের সভায় এসেছিলেন মতিলাল নেহেরু। ঠিক হয় তাকে সামরিক কায়দায় অভিনন্দন জানাবে কংগ্রেস স্বেচ্ছাসেবকরা, তাই শুরু হয় দস্তুর মতো সামরিক কসরতের প্রস্তুতি। ব্রিটিশ সরকার অবশ্য এতে আপত্তির কিছু দেখতে পেল না। আসলে বিপ্লবীরা ইংরেজের নাকের ডগায় গোপনে গুপ্ত বিপ্লবী দল তৈরি করে যাচ্ছিল। এই পরিকল্পনার মাস্টার মাইন্ড ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতৃত্বে ছিলেন সুভাষচন্দ্র বসু,
সংগঠনের জিওসি বা জেনারেল অফিসার ইন কমান্ড ছিলেন সুভাষ বসু স্বয়ং। পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় মেজর সত্যগুপ্তের কাঁধে। কংগ্রেসের সভা শেষ হলেও বেঙ্গল ভলান্টিয়ার্স কিন্তু রয়েই গেল, বরং তাকে আরো সংগঠিত করে তোলবার তোড়জোড় শুরু হলো। মেজর সত্যগুপ্ত সারা বাংলা ঘুরে ঘুরে তেজোদ্দীপ্ত ও উদ্যমী দেশপ্রেমী তরুণদের একজোট করতে লাগলেন, এবং সেই সূত্র ধরেই এই সংগঠনের সাথে যুক্ত হলেন বিনয় বাদল দীনেশ। শুধু বিনয় বাদল দীনেশ নয়, সবার প্রিয় নেতা সুভাষচন্দ্র বসুর ডাকে তখন এই বাংলার অজস্র তরুণ যুবক ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বেঙ্গল ভলান্টিয়ার্সে নাম লেখাতে শুরু করল। বাংলার আকাশে জলজল করতে লাগলো উজ্জ্বল সব জ্যোতিষ্ক। চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, ময়মনসিংহে সুরেন্দ্র কুমার ঘোষ, ঢাকায় মদন মোহন ভৌমিক, বরিশালে সতীন সেন, মনোরঞ্জন গুপ্ত, রাজশাহীতে প্রভাষচন্দ্র লাহিড়ী, কলকাতায় বিপিন বিহারী গাঙ্গুলি, ভূপেন্দ্রনাথ দত্ত প্রভৃতি। এদিকে ধূর্ত ইংরেজের কিন্তু বেঙ্গল ভলান্টিয়ার্সের উদ্দেশ্য বুঝতে দেরি হল না। ফলে শুরু হলো তাদের দমন পীড়ন নীতি। একদিকে যখন বিপ্লবীরা গোটা বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ব্রিটিশকে আক্রমণ করে চলল, তেমনি ইংরেজ শাসক সাধারণ মানুষের জীবনে নামিয়ে আনল পৈশাচিক নির্যাতন। কথায় কথায় ধরপাকড়, মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলবন্দি রাখা, জেলে পাশবিক নির্যাতন সবই থাকল। পুলিশের অত্যাচারে মানুষ হয়ে উঠল অতিষ্ঠ। তাই বেঙ্গল ভলান্টিয়ার্স ঠিক করল এবার সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযান করতে হবে। স্থির হল সেই সময় পুলিশের আইজি অর্থাৎ অবিভক্ত বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ F.J. লোম্যান এবং ঢাকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ E. হাডসনকে আক্রমণ করা হবে। দায়িত্ব পড়ল মিডফোর্ড মেডিকেল স্কুলের কৃতি ছাত্র বিনয় বসুর ওপর। 1930 সালের 29শে অগস্ট তদানীন্তন ভারপ্রাপ্ত গভর্নর হিউ স্টিফেনসনের স্ত্রীর আসার কথা ছিল মিডফোর্ড মেডিকেল স্কুল ও হাসপাতাল পরিদর্শনে। সেই উপলক্ষে সুরক্ষা ব্যবস্থা দেখবার জন্য হাসপাতাল তদারকির কাজে সকালবেলা উপস্থিত হলেন লোম্যান ও হাডসন। তারা যে আসবেন এ খবর আগে থেকেই পেয়ে গিয়েছিলেন বিপ্লবীরা, তাই তাদেরকে মারার লক্ষ্যে বিনয় বসুর নেতৃত্বাধীন বিপ্লবীরা আগে থেকেই রোগী সেজে হাসপাতালে ভর্তি হলেন। দুই উচ্চপদস্থ পুলিশ কর্তা যখন হাসপাতালে ভিড়ের মধ্যে দিয়ে সশস্ত্র রক্ষী পরিবেষ্টিত হয়ে হাঁটছেন, ঠিক সেই সময় সবার অলক্ষ্যে ওদের কাছাকাছি পৌঁছে গেলেন বিনয়। 20 মিটার দূরত্ব থেকে পরপর দুটো গুলি ছুড়লেন। প্রথমটা সোজা ঢুকে গেল লোম্যানের বুকে। লুটিয়ে পড়লেন দুর্দণ্ড প্রতাপ লোম্যান। বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচারে চার্লস টেগার্টের সমকক্ষ হয়ে উঠেছিলেন যিনি। কলকাতা থেকে বাঘা বাঘা ডাক্তারদের উড়িয়ে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাকে। বিনয়ের দ্বিতীয় গুলির নিশানা ছিলেন হাডসন। হাডসনের কাঁধে বিঁধল বুলেট। ক্ষতস্থান চেপে মাটিতে বসে পড়তে পড়তে তিনি চেঁচিয়ে উঠলেন, "There he is! Get him!" কিন্তু বিনয়কে ধরবে কে? ওই হাসপাতালের প্রতিটি ইঞ্চি সেন্টিমিটার হাতের তালুর মতো যে চিনত বিনয়। পুলিশের সাধ্য কি তাকে ধরে, তাও আবার ওই ভিড়ের মধ্যে? মুহূর্তের মধ্যে কি করে যেন বিনয় সাফাই কর্মীর পোশাক পরে সাফাই করতে থাকলেন। দু একজন পুলিশ তাকেও বিনয় সম্পর্কে জিজ্ঞেস করল। বিনয় যেন ম্যাজিকের মতো পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। ফেরার হলেন 22 বছরের বিনয়। এদিকে কে এই ঘটনা ঘটিয়েছে জানতে কিন্তু পুলিশের বেশি দেরি হল না। বিনয় বসুর সন্ধান পেতে সর্বশক্তি প্রয়োগ করল ব্রিটিশ রাজ। প্রকাশ্যে খুন করেছে আইজিকে, যে করেই হোক তাকে ধরতেই হবে। ছবি ছাপিয়ে ছড়িয়ে দেওয়া হলো সর্বত্র। বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, হাটে বাজারে, রাস্তাঘাটে পোস্টার দেওয়া হলো। পোস্টারে বলা হলো বিনয়কে যে ধরিয়ে দিতে পারবে বা বিনয়ের সম্পর্কে যে খবর দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। একবার ভাবুন, 1930 সালে 10,000 টাকা, অর্থাৎ বিনয়কে হাতে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল ব্রিটিশ সরকার খুব সহজেই বোঝা যায়। আর উল্টো দিকে দেশবাসীর কাছে বিনয় বসু হয়ে উঠলেন হিরো।
লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো বিনয়ের বীর গাথা। দেশের সব অল্প বয়সী ছেলেরা তখন বিনয় হতে চায়, আর অন্যদিকে আত্মগোপন করে থাকা বিনয় ঢাকা ছেড়ে কলকাতায় আসবার প্রস্তুতি নিচ্ছে। বিনয় যে ঢাকা ছেড়ে কলকাতায় পালিয়ে যাওয়ার চেষ্টা করবে সে খবর ছিল পুলিশের কাছে। তাই প্রতিটি রেল স্টেশনে ট্রেন থামিয়ে শুরু হলো চিরুনি তল্লাশি। ওই নিশ্চিদ্র নজরদারির মধ্যে যেভাবে বিনয় ঢাকা থেকে কলকাতায় পালিয়ে এলেন তা কিন্তু সিনেমার গল্পকেও হার মানাবে। পুলিশের নজর এড়িয়ে লোমাইন নিধনের নায়ককে কলকাতায় নিয়ে আসার দায়িত্ব দেওয়া হলো বিনয়ের সতীর্থ বিপ্লবী সুপতি রায়ের উপর। গ্রাম্য চাষির সাজে সাজানো হলো বিনয়কে। ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, মাথায় নোংরা গামছা জড়ানো হলো। কিন্তু বিনয় ছিলেন গৌরবর্ণ সুপুরুষ, চেহারায় আভিজাত্যের শিলমোহর। ছদ্মবেশ যতই নিখুঁত হোক, চাষির বেশি একটু বেমানানি লাগছিল বিনয়কে। কিন্তু এছাড়া পুলিশের চোখে ধুলো দেওয়ার আর কোনো রাস্তা খোলা ছিল না। সুপতি নিজেও বার কয়েক সাজ বদলালেন, কখনো জমিদার পুত্রের বেশভূষা, কখনো আবার চাষির। পুলিশের হাত থেকে বাঁচতে কখনো দুজনে গা ঢাকা দিলেন প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে, কখনো আবার চাদর মুড়ি দিয়ে খক খক করে কাঁচতে কাঁচতে অসুস্থ রোগীর অভিনয় করতে হলো বিনয়কে। এইভাবে কিছুটা ট্রেনে কিছুটা স্টিমারে অতিক্রম করে দুজনে পৌঁছলেন দমদম স্টেশনে। শিয়ালদায় বিনয়কে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া গেল না, কারণ তখন বিনয়ের ছবিতে ও পুলিশে শিয়ালদা স্টেশন 6 লাভ। সুপতির কাজ ছিল বিনয়কে নিরাপদে কলকাতায় নেতাদের কাছে পৌঁছে দেওয়া। তিনি তার কাজ নিখুঁতভাবে শেষ করলেন। 3রা সেপ্টেম্বর বেলা 10টা নাগাদ বিনয়কে নিয়ে সুপতি উপস্থিত হলেন ওয়েলেসলি স্কোয়ারের উত্তর দিকে 7 নম্বর ওয়ালিউল্লাহ লেনে। সেখানে একটি দোতলা বাড়িতে গোপন আস্তানায় অপেক্ষা করছিলেন বিপ্লবী হরিদাস দত্ত এবং রসময় সুর। তারা বিনয়কে পেয়ে আনন্দে জড়িয়ে ধরলেন। এই রসময় সুরই 8ই ডিসেম্বরের রাইটার্স অভিযানের দিন বিনয়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন বাদল ও দীনেশের। রচিত হবে অলিন্দ যুদ্ধের ইতিহাস। অন্যদিকে বিনয় বোসকে ধরতে না পারার ব্যর্থতাটা ইংরেজ যেন কিছুতেই হজম করতে পারছিল না, তাই খ্যাপা কুকুর হয়ে উঠল তারা। বাংলার বিপ্লবীদের দমন করবার জন্য দিনে দিনে ইংরেজদের অন্যায় অত্যাচার বেড়েই চলল। নির্বিচারে গ্রেপ্তার করা শুরু হলো, কেউ বাদ গেলেন না। এমনকি সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্যগুপ্তের মতো নেতাদেরও গ্রেফতার করে আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়। সেই সঙ্গে চলল বন্দীদের উপর অমানসিক অত্যাচার। একদিকে নাগারে গ্রেপ্তার করবার ফলে ক্রমশ জেল ওয়ার্ডগুলো রাজনৈতিক বন্দীদের ভিড়ে উপচে পড়তে লাগলো। কোন সেলে তিল ধারণের জায়গা রইল না। ফলে সৃষ্টি হলো এক চরম অসহনীয় অবস্থা। বিক্ষোভ দানা বাঁধতে শুরু করলো রাজবন্দীদের মধ্যে। তাই তারা জেলের মধ্যেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করলেন। রাজবন্দীদের এই আন্দোলনকে ভালো চোখে দেখেনি ব্রিটিশ পুলিশ। তারা আন্দোলন দমানোর লক্ষ্যে বেদম লাঠিচার্জ করল রাজবন্দীদের উপর। সুভাষ বোস, যতীন্দ্রমোহনরাও রেহাই পেলেন না। রীতিমতো শারীরিক অত্যাচার করা হলো সুভাষ বসুর উপর। এই খবর কিন্তু চাপা থাকলো না। কিছুদিনের মধ্যেই সারা বাংলার মানুষ জেনে গেল আলিপুর জেলে সুভাষের উপর অত্যাচার করা হয়েছে। আরো জানা গেল এই অত্যাচারে নেপথ্যের খলনায়ক ইন্সপেক্টর জেনারেল কর্নেল N.S. সিমসন। বারুদের স্তূপে একটা জ্বলন্ত দেশলাই কাঠি যা কাজ করে, এ খবরও ঠিক সেই কাজ করল। জেলের বাইরে থাকা বিপ্লবীদের একমাত্র লক্ষ্য হয়ে উঠলেন কর্নেল সিমসন। যে করেই হোক সিমসনকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক হলো সিংহের গুহায় ঢুকে সিংহ বধ করতে হবে, তবেই কেঁপে উঠবে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। কিন্তু তা যদি করতে হয় তাহলে রাইটার্স বিল্ডিং এ ঢুকে করতে হবে, কারণ ওখানেই সিমসনের অফিস। এখন প্রশ্ন হলো এই সুইসাইডিয়াল অ্যাকশনে পাঠানো হবে কাদের? ওখানে ঢুকে সিমসনকে মারতে পারলেও জীবিত বেরিয়ে আসা অসম্ভব। অনেক ভাবনা চিন্তার পর নেতারা বেছে নিয়েছিলেন বিনয়কে, কিন্তু একা বিনয়কে এই অভিযানে পাঠাতে রাজি হলেন না তারা। সঙ্গে অন্তত আরো 2 জন দরকার। তাই বেছে নেওয়া হলো বাদল ও দীনেশকে। এই 3 জনের বিপ্লবী কর্মকাণ্ডের অতীত গৌরব নেতাদেরকে বিশ্বাস করাতে পেরেছিল যে পারলে এই 3 জনই পারবে এই অসাধ্যকে সাধন করতে।
সে বিশ্বাসের মর্যাদা রেখেছিল বিনয় বাদল দীনেশ। ব্রিটিশের চোখে ধুলো দিয়ে ঢাকা থেকে পালিয়ে এসে বিনয় বসু তখন মেটিয়া বুরুজে আত্মগোপন করে আছেন বেঙ্গল ভলান্টিয়ার্সের আর এক নেতা রাজেন গুহর বাড়িতে। বিগত 1 মাস ধরে নেতাদের নির্দেশে এখানেই লুকিয়ে আছে বিনয়, আর প্রতীক্ষা করছে কবে আসবে সেই মুহূর্ত যখন তার রিভলভার থেকে বেরিয়ে আসা বুলেটে এফোর ওফোর হয়ে যাবে সিমসনের হৃৎপিণ্ড। আজ সেই বিশেষ দিন, কিন্তু বিনয় যেন নির্বিকার। রাজেনবাবুর স্ত্রী সরজু দেবী ঘরে ঢুকে দেখলেন অকাতরে ঘুমোচ্ছে বিনয়। কেমন যেন বিষাদে ভরে গেল সরজু দেবীর মন। আর একটু পরেই সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হবে যে ছেলে, সে এতটা নিশ্চিন্তে কিভাবে ঘুমোতে পারে? এদের কি এতটুকু প্রাণের মায়া নেই? এই 1 মাসে রাজেন ও সরজু যেন নিজের ছেলের মতোই ভালোবেসে ফেলেছেন বিনয়কে। ভেতর থেকে একটা কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইলেও তাকে রোধ করলেন সরজু। তিনি বিপ্লবের স্ত্রী, তিনি জানেন সময় মেপে কাজ করাটাই বিপ্লবের অন্যতম শর্ত। তাই কষ্ট বুকে চেপে বিনয়কে ঘুম থেকে তুলবার জন্য ডাকলেন সরজু। এবার তার আরো অবাক হওয়ার পালা। ঘুম চোখে বিনয় বলল, কটা বাজে বলো তো বৌদি? সরজু জানালো 7টা বেজে গেছে। শুনে বিনয় বলল, ইস, এখনই কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে বৌদি। সরজু হতবাক, বলল, আজ 8 তারিখ বিনয়, 8ই ডিসেম্বর। বিনয় বলল, হ্যাঁ সে জানি তো, ব্রিটিশের ঘুম ওড়াবার আগে নিজে একটু বেশি ঘুমিয়ে নিচ্ছি। এরপর বিনয়ের আবদার মতো লুচি তরকারি রাবড়ি তার সামনে সাজিয়ে দিলেন সরজু। বেশ আয়েশ করে খেল বিনয়। রাজেন আর সরজু যতই বিনয়কে দেখেন ততই যেন অবাক হয়ে যান। 22 বছরের একটা ছেলে এতটা নির্ভীক কিভাবে হতে পারে? সরজু আর থাকতে পারলেন না, জিজ্ঞেস করলেন, তোমার প্রাণে কি এতটুকু মৃত্যু ভয় নেই বিনয়? বিনয় বললে, মরবে তো একদিন সবাই বৌদি, কিন্তু কোনো মৃত্যু যদি মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তাহলে তার চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমাদের সৌভাগ্য যে আমরা দেশের জন্য মরবার সুযোগ পাচ্ছি। সরজু বললেন, আমি সকাল সন্ধে ঠাকুরের পুজো করি, যদি কোনোদিন তার দেখা পাই তাহলে তাকে জিজ্ঞেস করব, তোমার মতো ছেলেদের তারা কি ধাতু দিয়ে তৈরি করেন? বিনয় হেসে বলল, জানো বৌদি, রাজপুত বীরেরা যখন যুদ্ধে যায় তখন তাদের মায়েরা এক ফোঁটা চোখের জল ফেলে না, হাতে তরোয়াল তুলে দিয়ে আশীর্বাদ করে। এই 1 মাসে তুমিও তো আমার মা হয়ে উঠেছ বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করবে না? ধরা গলায় সরজু বলল, নিশ্চয় করব, আমার চোখে এতটুকু জল নেই দেখো, যাও সফল হয়ে ফিরে এসো। রাজেন গুহর বাড়ি থেকে ঠিক সকাল 9টায় বিনয়কে নিয়ে রওনা হলেন রসময় সুর। খিদিরপুরের পাইপ রোডের মোড়ে বাদল ও দীনেশকে নিয়ে অপেক্ষা করবেন নিকুঞ্জ সেন। তারপর 3 জনেই একসঙ্গে রওনা হবেন রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে। রাইটার্স বিল্ডিং এ ঢুকবার পর সেন্ট্রিদের চোখে ধুলো দিয়ে বিনয় বাদল দীনেশ পৌঁছে গেলেন দোতলায় কর্নেল সিমসনের ঘরের বাইরে। এক ধাক্কায় ভাগল খান ও ফাগু সিংকে বারান্দায় শুইয়ে 3 জনে ঢুকে গেলেন ঘরের ভেতরে। সিমসন তখন বিশেষ গুরুত্বপূর্ণ একটি চিঠি লিখছিলেন। পাশে দাঁড়িয়ে তার ব্যক্তিগত সচিব জ্ঞান গুহ। বিনয় বাদল দীনেশ এভাবে ঘরে ঢুকে পড়ায় চিঠি লিখতে লিখতে বিরক্তি ভরা মুখ তুলে কর্নেল সিমসন বললেন, হোয়াট ননসেন্স, হু আর ইউ? বিনয় হিমশীতল গলায় বলল, প্রে টু গড কর্নেল, ইয়োর লাস্ট আওয়ার হ্যাজ কাম। সিমসন দেখলেন চোখের সামনে 3টি উদ্যত রিভলভার তার দিকে তাক করা। নড়ারও সুযোগ পেলেন না আইজি প্রিজেন্স। 3 বিপ্লবীর রিভলভার থেকে ছিটকে আসা পরাধীন ভারতের যন্ত্রণার বুলেট ঝাঁঝরা করে দিল সিমসনের শরীর। টেবিলে লিখতে থাকা চিঠির উপরই ঢলে পড়লেন
ব্রিটিশ নৃশংসতার প্রতীক লেফটেন্যান্ট কর্নেল নরম্যান সিমসন। সিমসনের আত্মসহায়ক জ্ঞান গুহ আতঙ্কে চিৎকার করে উঠে দৌড়লেন দরজার দিকে। দীনেশ জ্ঞান গুহর দিকে রিভলভার তাক করলেন, কিন্তু ট্রিগারে চাপ দিলেন না। সিমসনের ঘর থেকে দরজা ঠেলে বারান্দায় বেরিয়েই বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে জ্ঞান গুহ ছুটলেন বারান্দার পশ্চিম দিকে। চাপলাসি ফাগু সিং ছুটলেন পাশের ঘরে বসা অফিসার মিস্টার টাফনেল ব্যারেটের কাছে। গুলির শব্দ ব্যারেটও শুনেছেন। এখন ফাগু সিং এর কাছে সবটা জেনে আতঙ্কিত হয়ে ফোন করলেন ঢিলছোড়া দূরত্বে অবস্থিত কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে। শুট আউট হিয়ার ইন রাইটার্স। সিমসন শটেড। আর্মড রিএনফোর্সমেন্ট নিডেড অ্যাট দ্য আর্লিয়েস্ট। এদিকে তখন গুলির আওয়াজ পেয়ে গোটা রাইটার্সের সশস্ত্র বাহিনী ছুটে আসছে দোতলার সিমসনের ঘরের দিকে। কিন্তু বিনয় বাদল দীনেশের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা তখন হোম সেক্রেটারি আলবিয়ানের ঘরে, কিন্তু আলবিয়ান ততক্ষণে লুকিয়ে পড়েছেন। অন্যদিকে লালবাজারের পুলিশ কমিশনারের কাছে তখন রাইটার্স আক্রমণের খবর পৌঁছে গেছে। সেই সময় কলকাতার কমিশনার ছিলেন চার্লস টেগার্ট, বিপ্লবীদের ত্রাস চার্লস টেগার্ট। রাইটার্স আক্রমণের কথা শুনে আগুনের মতো জ্বলে উঠল টেগার্টের চোখ। বিপ্লবীদের কথা কানে এলেই তার রক্ত টকবক করে ফুটে ওঠে। বিপ্লবীদের কথা শুনলেই চার্লস টেগার্ট কেন কুকুরের মতো খেপে উঠতেন, তার একটা কারণ অবশ্য আছে। সে কথা জানতে হলে আমাদের আর কয়েকটা দিন পেছনে ফিরে যেতে হবে। ওই একই বছরের অগাস্ট মাসের 25 তারিখ। সে সময় কমিশনার চার্লস টেগার্টের অত্যাচারে প্রতিটি মানুষ হয়ে উঠেছে অতিষ্ঠ। বিপ্লবীরা তার নাম শুনলেও ঘৃণায় থুতু ফেলে। তাই টেগার্টের দৌরাত্ম্য বন্ধ করাটা বিপ্লবীদের কাছে জরুরি হয়ে পড়ল। দায়িত্ব পড়ল অনুজা সেন ও দীনেশের ওপর। না, এই দীনেশ বিনয় বাদল দীনেশের দীনেশ গুপ্ত নয়, ইনি হলেন দীনেশ মজুমদার। ঠিক হলো বাড়ি থেকে লালবাজারে যাওয়ার পথে ডালহৌসি স্কোয়ারের কাছে টেগার্টকে আক্রমণ করা হবে। টেগার্ট তখন থাকতেন 2 নম্বর কিড স্ট্রিটের বাংলোয়। সেখান থেকে লালবাজার পৌঁছতে বড়জোর 10 কি 15 মিনিট লাগবার কথা, কিন্তু সেদিন একটু বেশি সময় লাগলো। কারণ টেগার্টের গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই রাস্তার ওপর একটা ঘোড়ার গাড়ির চাকা গেল খুলে। ফলে তৈরি হলো অসম্ভব জ্যাম, আর সেই জ্যামে আটকে স্লো মুভ করতে থাকলো টেগার্টের গাড়ি। দূর থেকে দীনেশ আর অনুজা নজর রেখে চলেছে টেগার্টের ওপর। অনুজা ইশারা করতেই দীনেশ পকেট থেকে বোম বার করে চার্জ করলো টেগার্টকে লক্ষ্য করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সে বোমা গিয়ে পড়ল টেগার্টের গাড়ির বনেটের ওপর। গাড়ি গিয়ে ধাক্কা মারল একটা ল্যাম্প পোস্টে। চারিদিক কালো ধোঁয়ায় ভরে গেল। পরক্ষণেই আবার একটা বোমা ফাটল, কিন্তু সেটা ফাটল দীনেশের ঠিক পাশেই। কথা ছিল দীনেশ বোমা ছোড়ার পরপরই অনুজা বোমা ছুড়বে, কিন্তু অনুজার হাতের মধ্যে ফেটে যায় বোমা। হাত উড়ে গিয়ে গলগল করে রক্ত পড়ছে সেখান থেকে। এদিকে টেগার্ট খ্যাপা কুকুরের মতো দৌড়ে আসছে ওদের ধরবার জন্যে, কিন্তু চোখের পলক ফেলবার আগেই যেন হাওয়ায় মিশিয়ে গেল দীনেশ। অনুজাকে পুলিশ ধরল বটে, কিন্তু সে কয়েক মুহূর্তের জন্যে। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে গেল অনুজার দেহ। আজ আবার সেই বদলা নেওয়ার সুযোগ টেগার্টের সামনে। বিনয় বাদল দীনেশের রাইটার্স আক্রমণের কথা কানে আসতেই হায়নার মতো চকচক করে উঠল তার চোখ। একটুও দেরি না করে সশস্ত্র বাহিনী নিয়ে রাইটার্সের উদ্দেশ্যে রওনা হলেন তিনি। এদিকে বিনয় বাদল দীনেশ তখন হেঁটে চলেছেন রাইটার্সের বারান্দার পশ্চিম থেকে পূর্ব দিকে। 3 জনের হাতেই উদ্যত রিভলভার। শুনশান বারান্দা মুখরিত হচ্ছে বন্দে মাতরম ধ্বনিতে। প্রাণ বাঁচাতে যে যেখানে পেরেছেন লুকিয়ে আছেন। কোনো ঘর থেকে কেউ উকি মারলেই গর্জে উঠছে বিপ্লবীদের রিভলভার। ঝনঝন করে ভেঙে পড়ছে বড় বড় জানলা দরজার কাঁচের শাসিগুলো। ব্রিটিশ সূর্য অস্ত যায় না বলে যারা সারা পৃথিবীতে ডঙ্কা বাজিয়ে ঘুরেছে, সেই ইংরেজরা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কোন নেটিভ ইন্ডিয়ান দখল নেবে ব্রিটিশ রাজের প্রশাসনিক ভোটকেন্দ্র রাইটার্স বিল্ডিং এর বারান্দা। টেগার্ট রাইটার্সের বাইরে এসে পৌঁছতেই অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার জোন্স এগিয়ে এলেন তার কাছে। কানে কানে বললেন, বিনয় বোস স্যার, নো ডাউট অফ ইট। বিনয়ের নামটা শুনেই যেন চিরবির করে উঠলেন টেগার্ট। খোলা রিভলভার হাতে দৌড়ে ঢুকে গেলেন ভেতরে।
শুরু হলো ইতিহাসের বিখ্যাত সেই অলিন্দ যুদ্ধ। বিনয় বাদল দীনেশের দাপটে গোটা রাইটার্স তখন থরথর করে কাঁপছে। চারিদিকে শুধু বারুদের গন্ধ। অমন তাবড় ব্রিটিশ অফিসারেরাও ওদের সামনে আসতে ভয় পাচ্ছে। আইজি মিস্টার ক্রেগ তিনতলা থেকে নেমে এলেন দোতলায়, হাতে রিভলভার। ক্রেগ গুলি চালালেন বিনয় বাদল দীনেশকে লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো গুলি। ফোর্ড নামের এক সার্জেন্ট সেদিন ব্যক্তিগত কাজে রাইটার্সে এসেছিলেন। তিনি দৌড়ে এসে ক্রেগের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালালেন 3 যুবককে লক্ষ্য করে। কিন্তু এবারেও 3 জনের একজনের গায়েও গুলি লাগলো না। এদিকে বিনয় বাদল দীনেশের গুলি শেষের পথে, খুব দ্রুত রিলোড করা দরকার। দীনেশ থামলেন পদস্থ আধিকারিক মিস্টার নেলসনের ঘরের সামনে। পাশেই পাসপোর্ট অফিস। বিনয় এবং বাদল চেম্বার রিলোড করতে ঢুকলেন পাসপোর্ট অফিসে। নিমেষে লন্ডভন্ড হয়ে গেল গোটা অফিসটা। যে যেখানে পাচ্ছে আত্মগোপন করছে। কেউ হামাগুড়ি দিয়ে বসে পড়েছে টেবিলের নিচে, কেউ কেউ আত্মগোপন করতে আলমারির পেছনে চলে গেছে। সে এক বিশৃঙ্খল অবস্থা। এদিকে নেলসন দীনেশকে দেখে ঘর থেকে উঁকি মারলেন। পকেটে হাত দিয়ে রিভলভার বার করতে যাবেন, সেই মুহূর্তে ফায়ার করলেন দীনেশ। গুলি লাগলো নেলসনের উরুতে। নেলসনকে তাড়া করলেন দীনেশ। নেলসন তখন আবার নিজের ঘরে ঢুকে পড়েছে। দীনেশ তাড়া করে নেলসনের ঘরে ঢুকতেই আহত অবস্থাতেই দীনেশকে জাপটে ধরলেন নেলসন। শক্ত সামর্থ্য চেহারা ছিল নেলসনের। তিনি কেড়ে নেওয়ার চেষ্টা করলেন দীনেশের রিভলভার। শুরু হলো ধস্তাধস্তি। ততক্ষণে নেলসনের ঘরে ঢুকে পড়েছে বাদল ও বিনয়। নেলসন দীনেশকে জাপটে ধরেছে দেখে বিনয় রিভলভারের বাঁট দিয়ে সজোরে আঘাত করলেন নেলসনের মাথায়। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে এলো মাথা থেকে। মাটিতে পড়ে গেলেন নেলসন। তারপর বিপদ বুঝে কোন রকমে উঠে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। বেলা 12:30 থেকে 1:45 পর্যন্ত রাইটার্সের অলিন্দে দাপিয়ে বেড়ালো 3 অকুতোভয় যোদ্ধা। মুখে তাঁদের বন্দে মাতরম স্লোগান। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার ক্রেগ এবং সার্জেন্ট ফোর্ড ছাড়া ন্যূনতম প্রতিরোধটুকু পর্যন্ত করতে পারেনি ব্রিটিশরা। অথচ রাইটার্সের 3 তলাতেই তখন 1 ডজন পদস্থ পুলিশ অফিসারের অফিস। কিন্তু প্রত্যেকেই তখন নিজের নিজের ঘরে লুকোতে ব্যস্ত। কারো সাহসে কুলোয়নি বিনয় বাদল দীনেশের সামনে এসে দাঁড়ানোর। এদিকে কমিশনার টেগার্ট ঢুকে পড়েছেন রাইটার্সের ভেতরে। লালবাজার থেকে আসা টেগার্টের স্পেশাল ফোর্স দখল নিতে শুরু করেছে রাইটার্সের। হাঁটু মুড়ে বসে পজিশন নিয়েছে অগুন্তি সেপাই, হাতে তাদের শক্তিশালী রাইফেল। আর বিপক্ষে 3 বঙ্গ সন্তান বিনয় বাদল দীনেশ। ড্রাম ড্রাম গুলির শব্দে কান পাতা দেয়। দুপক্ষই সমান, কেউ কারো থেকে কম যায় না। রাইটার্সের বাতাস ভারী হয়ে উঠেছে বারুদের গন্ধে। তারই মাঝে প্রবল শক্তিধর ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে চলেছে ভারত মায়ের 3 বীর সন্তান। এদিকে গুলি কিন্তু ফুরিয়ে আসছে। তবুও তাদের থামার কোনো লক্ষণ নেই, কারণ তারা জানে সারা দেশ আজ তাদের মুখের দিকেই তাকিয়ে আছে। তাদের এই লড়াই অনুপ্রেরণা দেবে আগামী দিনে দেশকে স্বাধীন করতে চাওয়া অজস্র যুবককে। 3 জনে মনে মনে আরো একবার আউড়ে নেয় সেই বীজ মন্ত্র, হয় মন্ত্রের সাধন, নয় শরীর পাতন। হঠাৎই পুলিশ অফিসার জোনসের ছোঁড়া গুলি এসে লাগলো দীনেশের বাঁ কাঁধে। যন্ত্রণায় একবার কোঁকিয়ে উঠল দীনেশ। ব্যাস ওইটুকুই। তারপরেই যন্ত্রণা উপেক্ষা করে পাল্টা গুলি চালালো সে। এদিকে রিভলভারের গুলি তখন শেষের পথে। রাইটার্সের দখল নিতে শুরু করেছে ব্রিটিশ পুলিশ। বিনয় বাদল দীনেশ তখন একটা ঘরে আশ্রয় নিয়েছে। একটা সময় যে ধরা পড়তেই হবে এ তো তাদের জানাই ছিল। কিন্তু তারা যা করতে চেয়েছিল তা তারা করতে পেরেছে। কাঁপন ধরাতে পেরেছে ব্রিটিশের বুকে। তাদের কাজ শেষ, এবার যাওয়ার পালা। তিনজনের চোখের দিকে একবার তাকালো। বেশ বোঝা যাচ্ছে পুলিশ এসে দাঁড়িয়েছে দরজার কাছে, যে কোনো মুহূর্তেই ঘরে ঢুকে পড়বে। কিন্তু ব্রিটিশ পুলিশের হাতে তারা কিছুতেই ধরা দেবে না। 3 জন একসঙ্গে শেষবারের মতো উচ্চারণ করল বন্দে মাতরম। বাদল পকেট থেকে পটাশিয়াম সাইনাইড বার করে ঢেলে দিল মুখে। মুহূর্তে নিষ্প্রাণ দেহ ঢলে পড়ল টেবিলের ওপর।
বিনয় এবং দীনেশ পকেট থেকে পটাশিয়াম সায়ানাইড বার করে আনবার মতো সময় পেল না, তাই দুজনেই গুলি চালালো নিজেদের মাথায়। শেষবারের মতো গর্জে উঠল মেজর বিনয় এবং ক্যাপ্টেন দীনেশের রিভলভার। দুজনেই লুটিয়ে পড়লেন। বাইরে দাঁড়ানো পুলিশ পরপর দুটি গুলির আওয়াজ শুনল ঘরের ভেতর থেকে। তারপর আর ঘরের ভেতর থেকে কোনো সাড়া নেই। পূর্ব দিকে দরজার নিচের ফাঁক দিয়ে পুলিশ কমিশনার বার্টলে দেখলেন দুটি দেহ পড়ে আছে মেঝেতে, রক্ত বন্যা বইছে ঘরে। দরজা ঠেলে ঘরে ঢুকল পুলিশ। ঘরের উত্তর পূর্ব কোণের টেবিলের সামনের চেয়ারে বাদলের প্রাণহীন দেহ, মাথা ঢলে পড়েছে চেয়ারে। বিনয় আর দীনেশ মেঝেতে, দীনেশ সংজ্ঞাহীন, বাঁ কাঁধে এবং মাথায় বুলেটের ক্ষত। বিনয়ের মাথায় গুলির ক্ষত, কিন্তু তখনও জ্ঞান রয়েছে। দীনেশের পাশেই পড়ে রয়েছে .455 বোরের ওয়েবলি রিভলভার এবং দুটো কার্তুজের খোল, একটা মিসফায়ার্ড, অন্যটা ফায়ার্ড। বিনয়ের ট্রাউজারের পেছনের পকেট থেকে পাওয়া গেল একটা 5 চেম্বারের .34 বোরের আইভার জনসন রিভলভার, চেম্বারে 5টি ফায়ার্ড কার্তুজের খোল। বাদলের দেহের পাশে পড়ে দুটো .32 বোরের 6 গড়া আমেরিকান রিভলভার এবং পটাশিয়াম সাইনাইডের শিশি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আরো বেশ কিছু কার্তুজের খোল, 3টে বিদেশি টুপি। পাওয়া গেল আরো একটা জিনিস, জাতীয় কংগ্রেসের দুটি পতাকা। সেই ঘরে এবার পৌঁছলেন পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। তখনও বিনয়ের একটু একটু জ্ঞান আছে। বিনয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন টেগার্ট। বিনয়ের ছবি আগেই দেখেছেন টেগার্ট, কিন্তু এই যে সেই দুর্ধর্ষ বিনয় বোস, এটা যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। টেগার্ট বিনয়কে জিজ্ঞেস করলেন, হু আর ইউ? হে, হোয়াটস ইউর নেম? হু আর ইউ? বিনয় বলল, You will be very happy to know my name. Have you heard the name of Binoy Bose? টেগার্ট বলল, Oh yes. বিনয় বলল, I am that Binoy Bose. নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না টেগার্ট। এই সেই বিনয় বোস, লোম্যানের খুনি বিনয় বোস, মানুষের চোখে নায়ক হয়ে ওঠা বিনয় বোস। একে ধরবার জন্যই 10,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিনয় আবার নেতিয়ে পড়েছে। সম্বিত ফেরানোর জন্য টেগার্ট তাকে ধরে ঝাঁকায়। হে হে হে, হোয়াটস দ্য নেম অফ আদার টু? বিনয়ের মুখে হাসি খেলে যায়। I have saved you 10,000 rupees. What more do you expect from me, Mr. Taggart? Hey, hey, listen to me, listen to me. বিনয় এরপর আর কোনো জবাব দিতে পারলেন না। মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তেও বিনয় যেন আরো একবার হেলায় হারিয়ে দিলেন টেগার্টকে। কিন্তু এতটা মেনে নেওয়ার ক্ষমতা টেগার্টের ছিল না। তাই অচৈতন্য বিনয়ের উপরেই অজস্র বুটের লাথি মেরে আক্রোশ মিটিয়ে নিলেন তিনি। বুট দিয়ে থেতলে দিলেন বিনয়ের হাতের আঙুল। বাদলের দেহ পাঠিয়ে দেওয়া হলো মর্গে। বিনয় ও দীনেশকে নিয়ে পুলিশের গাড়ি ছুটল কলকাতা মেডিকেল কলেজে। ওই অবস্থাতেই গোয়েন্দা বিভাগের পুলিশেরা বিনয়ের কাছ থেকে বারবার জানতে চায় সে কলকাতায় কোথায় থাকত, এই ঘটনার সাথে কারা কারা যুক্ত, ঢাকায় লোম্যান হত্যার পর সে কিভাবে কলকাতায় পৌঁছল ইত্যাদি। কিন্তু বিনয়ের মুখ থেকে একটা কথাও বার করতে পারলেন না তারা। পরদিন অর্থাৎ 9 ডিসেম্বর 1930 বিনয় বাদল দীনেশের এই রাইটার্স আক্রমণকে বর্ণনা করতে গিয়ে স্টেটসম্যান বলেছিল দ্য ব্যাটল অব দ্য ব্যারান্দা। সেই থেকে অলিন্দ যুদ্ধ এই শব্দবন্ধ জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। এই ঘটনা ব্রিটিশ শাসন কর্তাদের আত্মসম্মানে প্রচন্ড আঘাত করল। তারা সংকল্প নিলেন যেভাবেই হোক বাঁচাতে হবে বিনয় ও দীনেশকে। একবার ওদের দুজনকে সুস্থ করে তুলতে পারলে ওদের মুখ থেকে বিপ্লবীদের সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। তারপর সুস্থ বিনয় আর দীনেশকে দিতে হবে চরম শাস্তি। বার্তা যাবে বাংলার বিপ্লবীদের কাছে। ফলে সেই সময়ের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট দেওয়া হতে থাকলো বিনয় ও দীনেশকে। বাঁকা বাঁকা ডাক্তার নার্সরা ব্যস্ত হয়ে উঠল ওদের সুস্থ করে তুলতে। কিন্তু বাংলার বিপ্লবীরা যে কোন ধাতু দিয়ে তৈরি
সে সম্পর্কে ব্রিটিশ কর্তাদের কোনো ধারণাই ছিল না। বিনয় ছিল মেডিকেল স্টুডেন্ট। সে যেমন মানুষকে জীবন দিতে জানত, তেমনি কি থেকে মানুষের মৃত্যু ঘনিয়ে আসতে পারে সে সম্পর্কেও তার ধারণা স্পষ্ট ছিল। তাই হসপিটালের বেডে শুয়ে থাকবার সময়ই যখনই তার জ্ঞান ফিরে এলো, এক টানে নিজের মাথার ব্যান্ডেজ খুলে ফেলল সে। তারপর বুলেট ইনজুরির জায়গায় আঙুল ঢুকিয়ে দিয়ে মাথার ভেতরটা ঘেঁটে দিল। নার্স দেখতে পেয়েই ছুটে এলো, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ডাক্তার এবং নার্সরা বিস্মিত হয়ে দেখল বিনয়ের মুখে যন্ত্রণা বা কষ্ট পাওয়ার লেশ মাত্র নেই, বরং তার মুখে ফুটে উঠেছে বিজয়ীর হাসি। এরপর 5 দিন ধরে জমে মানুষে টানাটানির পর 13ই ডিসেম্বর অপামর বাঙালিকে কাঁদিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন বিনয় বোস। রাইটার্স অভিযানের 3 বিপ্লবীদের মধ্যে 2 জন, বাদল ও বিনয়, ব্রিটিশের হাতে ধরা না দিয়ে নিজেদের মৃত্যু নিজেরাই বেছে নিতে পারলেও দীনেশের ভাগ্য কিন্তু এতটা ভালো ছিল না। ডাক্তারদের চেষ্টায় ক্রমশ সুস্থ হয়ে উঠল সে। ফলে যা হওয়ার তাই হলো। অকথ্য অত্যাচার নেমে এলো তার ওপর। দীনেশ গুপ্তর সাথে ব্রিটিশ সরকার যে ব্যবহার ও অত্যাচার করেছিল, তাতে ইংরেজদের সুসভ্য জাতি হিসেবে চিনতে ভুল হয়। ইংরেজরা ভারতীয় বিপ্লবীদের ক্ষেত্রে প্রিজনার্স অ্যাক্টের কোনো নিয়মের ধার ধারত না। ভারত সরকারের ইন্ডিয়ান মাস্টার্স বইয়ের 122 নম্বর পৃষ্ঠায় জেলবন্দি দীনেশের কথা বলতে গিয়ে লেখা হয়, ব্রুটালি টর্চার্ড ইন জেল। যে নিজেই নিজের প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল, তাকে ঘটনাচক্রে ইংরেজরা মাচিয়ে তোলে। তারপরে তাকে জেলবন্দি করে তার উপরে অকথ্য অত্যাচার চালায়। যদিও এত অত্যাচার চালিয়েও ইংরেজরা দীনেশের মুখ থেকে একটা কথাও বার করতে সমর্থ হয়নি। এরপরে শুরু হয় বিচারের নামে প্রহসন। আলিপুরের ডিস্ট্রিক্ট জজ মিস্টার গার্লিককে বিশেষ ট্রাইব্যুনালের সভাপতি করে একটা ট্রাইব্যুনাল গঠিত হয়, যে বিচারের রায় আগেই ঠিক করা হয়ে গিয়েছিল। 1931 সালের 7ই জুলাই ফাঁসির দিন ধার্য হলো দীনেশের। ফাঁসি হবে জেনেও 1931-এর 18ই জুন দীনেশ চিঠি লিখলেন তার বৌদিকে। বৌদি, তোমার দীর্ঘ পত্র পাইলাম। অসময়ে কাহারও জীবনের পরিসমাপ্তি হইতে পারে না। যাহার যে কাজ করিবার আছে, তাহা শেষ হইলেই ভগবান তাহাকে নিজের কাছে টানিয়া লন। কাজ শেষ হইবার পূর্বে তিনি কাহাকেও ডাকেন না। তোমার মনে থাকিতে পারে, তোমার চুল দিয়া আমি পুতুল নাচাইতাম। পুতুল আসিয়া গান গাহিত, কেন ডাকি আমার মোহন দুলি। যেই পুতুলের পাঠ শেষ হইয়া গেল, তাহা কি আর স্টেজে আসিতে হইত না। ভগবানও আমাদের নিয়া পুতুল নাচ নাচাইতেছেন। আমরা এক একজন পৃথিবীর রঙ্গমঞ্চে পার্টে আসিয়াছি। পাঠ করা শেষ হইলে প্রয়োজন ফুরাইয়া যাইবে। তিনি রঙ্গমঞ্চ হইতে আমাদের সরাইয়া লইয়া যাইবেন। ইহাতে আফসোস করিবার আছে কি? সেদিন মাসিক বেনু পত্রিকার দীনেশ গুপ্ত সংখ্যা নিয়ে বসে আছেন সুভাষচন্দ্র বসু। বই খোলা অবস্থায় কোলের উপর রাখা। অঝোর ধারায় জল ঝরছে তাঁর চোখ থেকে। মেজদা শরৎচন্দ্র এসেছিলেন একটা খবর দিতে, কিন্তু ভাইকে ওই অবস্থায় দেখে খুব চমকে গেলেন। আলতো করে হাত রাখলেন কাঁধে। নিজেকে সামলে নিয়ে সুভাষচন্দ্র তাকালেন দাদার দিকে। মেজদার সপ্রশ্ন দৃষ্টির উত্তরে বললেন, এবারের বেনু পড়েছ মেজদা? দীনেশের লেখা কয়েকটা চিঠি প্রকাশিত হয়েছে। 20 বছর হয়নি, এই বয়সে এত পরিণত। এ তো চিঠি নয়, যেন জ্বলন্ত জীবন দর্শন। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। পত্রিকার কয়েকটা পাতা উল্টে দীনেশ গুপ্তর অনেকগুলি লেখা চিঠির মধ্যে এক জায়গায় থামলেন সুভাষচন্দ্র। বললেন, শোনো মেজদা, জেলে বসে দীনেশ তার বৌদিকে কি লিখেছে। ভারতবাসী আমরা নাকি বড় ধর্মপ্রবণ। ধর্মের নামে ভক্তিতে আমাদের পণ্ডিতদের টিকি নাকি খাড়া হয়ে ওঠে। তবে আমাদের মরণের এত ভয় কেন?
বলি, ধর্ম কি আছে আমাদের দেশে? যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয়, সে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দেওয়া উচিত। সবার চাইতে বড় ধর্ম মানুষের বিবেক। সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়াছি। এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন, না খোদা আমাদের বেহেশতে স্থান দেবেন? যে দেশকে ইহজন্মের মতো ছাড়িয়া যাইতেছি, যাহার ধূলিকণাটুকু পর্যন্ত আমার কাছে পবিত্র, আজ বড় কষ্টে দেশের সম্বন্ধে এসব কথা লিখিতে হইল। ফাঁসির ঠিক আগের দিন রাত্রে দীনেশ চিঠি লিখেছিল তার মাকে, কিন্তু সে চিঠিতে আমরা পরে আসব। তার আগে আপনাদেরকে নিয়ে যাব 1931 সালের 7 জুলাই আলিপুর সেন্ট্রাল জেলে। ভোরবেলায় প্রথা অনুযায়ী দীনেশকে স্নান করানো হলো। যে অফিসারের উপর দীনেশকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল, তিনি কিন্তু দীনেশকে দেখে অবাক হয়ে গেলেন। শুধু ওই অফিসার নন, অবাক হয়েছিলেন আরো অনেকে। দীর্ঘ প্রায় 7 মাস আলিপুর জেলের কন্ডেম সেলে রাখা হয়েছিল দীনেশকে। এই সময়কালে কোনো অফিসার, কোনো সেন্ট্রি, কেউ কখনো দীনেশের চোখে মৃত্যু ভয় দেখেনি। বরং সে তার প্রিয় কবি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে, গল্প লেখে, আর লেখে অজস্র চিঠি। ফাঁসির ঠিক আগের মুহূর্তেও দীনেশ ছিল একই রকম নির্ভীক, শান্ত এবং স্থির। জেলার এসে দাঁড়ালো, দীনেশকে বলল, এসো দীনেশ, আমাদের যাওয়ার সময় হয়েছে। দীনেশ বলল, আমাদের নয়, বলুন আপনাদের যাওয়ার সময় হয়েছে। জেলার বলে, আমার উপর রাগ করো না দীনেশ, আমি জাস্ট আমার ডিউটি করছি। দীনেশ আসে, বরংটুকু ঠিকই আছে। নতুন পোশাক পরানো, গীতা পাঠ, সত্যি পারেন বটে আপনারা। জেলার বলে, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি দীনেশ। ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে থাকতে থাকতে প্রত্যেকের ওজন কমে যায়, আর তোমার 7 কেজি ওজন বেড়ে গেছে। এত শক্তি পাও কোথায় তোমরা? মরতে ভয় করে না তোমাদের? দীনেশ বলে, আমরা যে পরজন্মে বিশ্বাস করি। আপনার ব্রিটিশ সরকার যতই আমাকে ফাঁসিতে ঝোলাক, এই দেশকে স্বাধীন করবার জন্যে আমি আবার জন্ম নেব। জেলার বলে, আমিও আবার তোমার সঙ্গে সেদিন মিলিত হব। দীনেশ বলে, নিশ্চয়ই, সেদিনও হয়তো এভাবেই এখানে আমাদের দেখা হবে। যাক, আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন, আমি প্রস্তুত। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে দীনেশ, তোমাকে ফাঁসিতে ঝোলাবার আগে হয়তো তোমার শেষ ইচ্ছে জানতে চাওয়া হবে। তুমি কি বলবে দীনেশ? দীনেশ বলে, বলবো, আমাদের দেশের মানুষের কথা বলবার অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের এই মিথ্যে ফর্মালিটি দেখানোর প্রয়োজন নেই। আই এম রেডি, ডু ইউর ডিউটি। সেদিন আলিপুর জেলের কোনো বন্দির চোখে ঘুম ছিল না। ভোরবেলা দীনেশকে সেল থেকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়ার রাস্তাটুকু অন্যান্য বন্দীদের কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। দীনেশের ফাঁসির আদেশ বাংলার বিপ্লবীদের মনে ক্ষোভের আগুনের ঘি ঢালবার কাজ করেছিল। ফাঁসির হুকুম রদ করবার আবেদন জানিয়ে গণস্বাক্ষরিত আর্জি গভর্নরের কাছে জমা পড়েছিল, কিন্তু স্বাভাবিকভাবেই তা প্রত্যাখ্যাত হয়েছিল। 1931-এর 7 জুলাই ভোর 4:45 ফাঁসি হয়ে গেল দীনেশের। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় দীনেশের ফাঁসির দিনক্ষণ গোপন রাখতে মরিয়া চেষ্টা করেছিল ব্রিটিশ প্রশাসন, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। পরের দিন সকালে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর অ্যাডভান্স কাগজের শিরোনাম হল ডন্ট লেট দীনেশ ডাইজ অ্যাট ডন। আনন্দবাজার পত্রিকার 7/7/31 22 আষাঢ় 1338 সংস্করণেও ছাপা হয়েছিল, সোমবার শেষ রাত্রিতে দীনেশ গুপ্তের ফাঁসি হইয়া গিয়াছে। মঙ্গলবার প্রাতেই কলিকাতার প্রতি রাস্তার মোড়ে বহু পুলিশ দেখা যায়। ইহা হইতেই প্রবল অনুমান হয় যে ফাঁসি হইয়া গিয়াছে। দীনেশ গুপ্তর ফাঁসির পরদিন
গর্জে উঠেছিল সারা বাংলা। সে গল্প শোনাতে পরে কোনোদিন আসব। আজ শেষ করব মাকে লেখা দীনেশের সেই চিঠি দিয়ে। ফাঁসির ঠিক আগের দিন অর্থাৎ 6ই জুলাই রাতে দীনেশ তার মাকে লিখেছিলেন, মা, যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে, তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না। তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম, তবুও তিনি শুনিলেন না। তিনি নিশ্চয় পাষাণ, কাহারও বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছায় না। ভগবান কি আমি জানি না, তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নহে, কিন্তু তবু এ কথাটা বুঝি, তাহার দৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না। তাহার বিচার চলিতেছে, তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না। সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া লইতে চেষ্টা করো। কি দিয়া যে তিনি কি করিতে চান, তাহা আমরা বুঝিব কি করিয়া? মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে। এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুড়ির ভয়। যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসাবে 2 দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ, এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলিয়া কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব? ভুল, ভুল। মৃত্যু মিত্ররূপেই আমার কাছে দেখা দিয়াছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে, তোমার নসু। এরপর যদি কোথাও কোনোদিন ভারতের জাতীয় পতাকা দেখতে পান, তাহলে একবার মুখ তুলে তার দিকে তাকান। ভালো করে লক্ষ্য করে দেখুন, ওই পথ করে উড়তে থাকা পতাকার প্রতিটি সুতোয় লেখা আছে কোনো না কোনো বিপ্লবীর নাম। আমাদের এই প্রয়াসকে উৎসাহ দিতে আপনি লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন কিনা তা আপনি ঠিক করবেন। আমরা শুধু বলবো, যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার উত্তর প্রজন্মের কাছে তুলে ধরুন ভারতের অগ্নিযুগের গর্বিত ইতিহাস। আগামী রবিবার নিয়ে আসবো একই রকম কোনো গৌরব গাথা, আর শনিবার শোনাবো বিখ্যাত লেখকদের ভালো লাগার গল্প। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে।